আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। একথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসলো। ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করলো আমতা আমতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করলো, সঙ্গে কেউ এসেছে? শীতল বলল, হুম। শুদ্ধ আর বলতে পারলো না শীতল। পুরো কথা শেষ করার আগেই সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকলো। পাশের চেয়ারে কাউকে বসে দেখে শীতল সিমিজ ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই! এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখনো অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেরই তার পিয়ন্সি। তাছাড়া এ মেয়ের হাতের অনামিকাতে জলজল করছে খুব সুন্দর একটি স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না। তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন আমি দিয়ে দিয়েছি, আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধের ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কী সব বলে এই ডাক্তার! তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবারও নিজেরই মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাইছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। শুদ্ধ বলল, আমি ওর কাজিন। ডাক্তার বলল, কাজিন লাভ? ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে চেয়ে আছে। কি আশ্চর্য! এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকেই পেল। তার হবু স্বামী খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুজে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সেই থতমত মুখে জবাব দিল। শীতল বলল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে তবু আমি ওনাকে বিয়ে করব না। ডাক্তার হ্যাঁ হ্যাঁ করে হেসে হেসে বলল, আমার বোনের মেয়েও একথা বলতো। দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে, গালমন্দ করতেও বাদ করতো না। এখন সেই ছেলেরই বাচ্চার মা আছে। হেসে খেলে সংসার করছে দুজন। কেউ কাউকে ছাড়া একদণ্ড থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা। দিনরাত ঝগড়া করে, মারামারিও হয়। তাদের মধ্যে মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারে না। সারাদিন খ্যাক খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোকটাকে বিয়ে করবে, করুক গে। সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতেও থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? শীতল বলল, তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিছু? শুদ্ধ বলল, কি বলবো? আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনি তো এসে অবধি ভুলভাল বকে যাচ্ছে। শীতল বলল, শুরুতেই ভুলটা ধরিয়ে দিলে না কেন? শুদ্ধ বলল, সেই দায় আমার না। গলার সাউন্ড আসতে, নয়তো থাপ্পড়ে গাল লাল করে দেব। বেয়াদব! তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর, বেশি বকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন। আজও তাই হলো। তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধমন এখনও চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায়ই কাজের লাভ স্টোরি শুভারম্ভ হয় ঝগড়া ও মারামারি দিয়ে। শুদ্ধ ধমক খেয়ে শীতল আর একটা কথা বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজটাকে নিজের হাতে খুন করেছে। তাই সে রাগে ফোঁসফোঁস করতে করতে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। সেটা শুদ্ধ একবার চোখ বুলিয়ে নিল। তারপর চেয়ার থেকে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। দুজনের মুখে রানেই কোনো। রিসেপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার সাথে বসে আছে এবং মহিলাটি ছলছল চোখে তাকিয়ে সন্তানাবাণী ছড়াচ্ছেন। সেই মহিলা কাঁদছে। ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থাও হয়ে গিয়েছে। একটু পর লাশ নিয়ে চলে গেলে শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করলো না সিমিন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমের সুরে বলে উঠল, আমার ক্ষুধা পেয়েছে। মেয়ের কথা শুনে সিমিন বেগম বললেন, বাড়ি গিয়ে খাস, এই তো প্রায় চলেই এসেছি।
শীতল বলল, না, আমি এখনই কিছু খাবো। শিমিনী বলল, জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর, আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুড়ে খাস। শীতল বলল, না, আমি কাচ্চি খাবো, মানে খাবোই, তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুদ্ধর গাড়ি থামলো না। সে তার সুবিধা মতো হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, আমি পারবো না। শীতল বলল, কেন? শুদ্ধ বলল, জানি না। শীতল বলল, সবসময় এমন ভালো লাগে না কিন্তু। শুদ্ধ বলল, আমারও। শীতল বলল, আম্মু কিছু বলছে না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। শিমিন কোনো জবাব দিলেন না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করছে কে? শীতল বলল, কাচ্চি খাবো, বললাম তো। শুদ্ধ বলল, খাওয়া যাবে না, বললাম তো। শীতল বলল, গাড়ি থামাবেন কি না? শুদ্ধ বলল, না। শীতল বলল, বড় আব্বুকে বলে দেবো কিন্তু। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল, অর্থাৎ এই মুহূর্তে বলতে বলছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতেই কাচ্চি পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মাকেও না। সবসময় এমনই করে এরা। জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে গেল। গাড়িটা থামতেই শীতল গাড়ি থেকে নেমে হনহন করে বাসায় প্রবেশ করলো। দেখে সারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন। ওনার কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে চলে যাবেন। শুদ্ধর নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসলো, অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার। মিনিট দুয়েক পরেই ফোন কেটে মুখে হাসি এঁটে বললেন, কি লাগবে মা, লিস্ট করেছো? শীতল ওনার কথায় জবাব না দিয়ে হড়বড় করে বলতে লাগলো, বড় আব্বু, শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। শিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনে নির্বিকার সে। পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গা এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামলো না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুড়ি খুলে বসল। মনের যত রাগ ছিল সুযোগ বুঝে উগড়ে দিল। ছেলেরা বড় হয়েছে, সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর মুখে বারণ করলেন, শাসালেন যেন এবারই ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলোর শরীরে খুব ক্ষতিকর, ভালো নয়। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিচেল হাসি ফুটল। সে কেন হাসলো সেই জানে। শুদ্ধকে বকা খাইয়ে শীতল ফ্রেশ হতে চলে গেল রুমে। তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবল, সিগারেট নিয়ে যার বিরোধিতা, তাকে সিগারেট টানালে কেমন হয়। বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করলো। চৌধুরী নিবাসের সবার কথা শুধালো। ওরা ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ তাকিয়ে শখকে বলল, শখ, তোমাকে কিছু বলার ছিল। শখ বলল, হ্যাঁ বলুন। আহনাফ বলল, না না মানে। আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আজ চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তার ধারণা আছে। তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতোই শান্ত ও স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালার থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে আসায় নাকের ডগায় জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। তবে বেশ লাগছে, যেন মর্মাদানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবলো বোনের ইশারা পেলে সামনের দিকে হাঁটা শুরু করবে, কিন্তু শখ তাকে আর কোনো ইশারা করলো না। সে বলল, বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবলো মনের কথা বলে দেবে। কিন্তু সে মুখ খোলার আগে স্বর্ণ বলল, আপু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। একথা বলেই স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনের মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথা হয়েছে। তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়াটা অভদ্রতা দেখায়। কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধহয় বুঝলো আহনাফ। তাই সে বলল, প্রেম করার ইচ্ছে আমারও নেই, বউ বানাবো তোমায়। সায়ন ভাইয়াকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে আমার বাবা। আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনল, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। একথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখটি দেখে
কিছু বলার আগে নজরে গেল পাশে দাঁড়ানো সেদিনে সেই পুলিশটির দিকে। নামটা বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না। তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝল না সে। দোকানে ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দু বোন চোকাচুকি করে বেরিয়ে এলো। আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাই হিসেবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখনও স্বাভাবিক। সেই বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন দেন, না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। একথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসার দরুন গালে চমৎকারভাবে দুটো টোল পড়ল। শখ দেখল কিনা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফ হাসতে হাসতে বলল, পরীক্ষা দিতে দিতে যান জীবন কয়লা হয়ে গেল, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে। স্বর্ণ বলল, তা তো হবেই, আমার বোনকে তো আর যাত্রার হাতে তুলে দিতে পারি না। আহনাফ বলল, তা তো অবশ্যই, তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? স্বর্ণ বলল, সময় হলে জানিয়ে দেব, আজ আসি। একথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল। আর 2 মিনিট হাঁটলেই চৌধুরী নিবাস, তাই তারা আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল দুই জোড়া চোখ। একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা।